প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সনদের প্রতিক্রিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত ২ দিনের দেশের রাজনৈতিক পরিস্থিতি। আজকের এই পরিস্থিতির মধ্যেই একজন ইসকন নেতাকে গ্রেফতার করা হয়েছে। সেই গ্রেফতারের ঘটনায় চট্টগ্রামেও আজকে সারাদিন উত্তপ্ত পরিস্থিতি। বলছিলাম ২ দিন আগে সংঘটিত ঢাকায় যে সহিংস ঘটনা ঘটে গিয়েছে তার কথা। সরকারি সরকারি সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ এই হামলার প্রতিবাদে সেই কলেজের শিক্ষার্থীরা ২-৩ কিলোমিটার দূরে ডেমরায় অবস্থিত হাবিবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক হামলা চালায়, সহিংসতা ছড়ায়, লুটপাট করে, অগ্নিসংযোগ করে। সেই ঘটনায় শেষের দিকে যখন তারা ফিরে আসছিলেন হামলা এবং লুটপাটের পরে, হাবিবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা ধাওয়া করে এবং কলেজের ভেতরে আটকা পড়ে বেশ কিছু শিক্ষার্থী সেখানে গুরুতর আহত হয়েছেন এবং ২-১ জন শিক্ষার্থী নিহত হওয়ার গুজব রয়েছে। এই সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে হাবিবুর রহমান মোল্লা কলেজ ২-৩ কিলোমিটার দূরে। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে সকাল ১০টায় কলেজের সামনে জড়ো হলো এবং তারা হাবিবুর রহমান মোল্লা কলেজে ঢাকা রাজপথ দিয়ে তারা মিছিল সহকারে সেই কলেজটিতে উপস্থিত হলো এবং কলেজটি সম্পূর্ণরূপে ধ্বংস করলো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার মতো কি কেউ নেই? শিক্ষার্থীদের বোঝানোর জন্য তাদের শিক্ষকরাই বা কি করছিলেন? এসব প্রশ্ন আমাদের মনে বারবার ঘুরে ফিরে আসছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেও ভালো নয়। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছেন। তারা আমার মনে হচ্ছেন তারা চোখ বন্ধ করে আছেন। তারা সবকিছু জেনেও না জানার ভান করছেন। এমনি একটি পরিস্থিতিতে আমরা নগরবাসী উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। এই যখন অবস্থা, তখন আজকে বিএনপির পর জাতীয় পার্টি এবং আজকে ২৬ তারিখ বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ একটি বৈঠক হয়েছে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত জার্মান, ইটালি, ডেনমার্ক, ফ্রান্স, নরওয়ে, সুইডেন এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং গোলাম পরওয়ার জামাতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন। এর আগে আমরা জেনেছি 18ই নভেম্বর 2024 সনে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে একই নেতৃবৃন্দ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ একটি বৈঠক করেছেন। সেখানে 6টি দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। এরপরেই গত 19শে নভেম্বর 2024 সনে জাতীয় পার্টির সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জাতীয় পার্টির নেতৃবৃন্দ জনাব জি.এম. কাদের, পার্টির চেয়ারম্যান, জনাব আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির সিনিয়র কো চেয়ারম্যান, পার্টির মহাসচিব জনাব মজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মশরুম মাওলা উপস্থিত ছিলেন। এই 3টি দলের সাথে ইউরোপীয় ইউনিয়ন বা কি আলোচনা করছেন? তারা কি দেশের কোনো সংস্কার নিয়ে, দেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলছেন? কি ঘটছে রাজনীতির অন্দরমহলে? আজকে আমরা জানি যে আমেরিকান রাষ্ট্রদূত দেশে নেই। চার্জ অফ দ্য অ্যাফেয়ার্স তার অবর্তমানে কাজ চালিয়ে যাচ্ছেন। আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে, সেখানে একটি নতুন প্রশাসন বসছে। সেই প্রশাসন না আসা পর্যন্ত নতুন অ্যাম্বাসেডরও আসছেন না। দৃশ্যপটে আমেরিকা এখন বাংলাদেশের রাজনীতিতে মোটেও নেই। এখন আবির্ভূত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারাই বা কি করতে চাচ্ছে? বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতের সাথে এই দেশগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করছেন। অথচ বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার
একটি নির্বাচন সংস্কার কমিটি করেছেন, যা প্রদান করা হয়েছেন ডক্টর আলী রিয়াজকে। তিনি বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দল, যেমন গণ অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, এই ধরনের অসংখ্য ছোট ছোট দলের থেকে চিঠি দিয়ে তিনি তাদের মতামত উপস্থাপনের আহ্বান জানিয়েছেন এবং সেভাবেই তারা তাদের মতামত লিখিতভাবে তুলে ধরছেন। আজকে জনাব আলী রিয়াজের কাছে বিএনপি নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যায় এবং বিএনপির প্রস্তাবনাগুলো তুলে ধরেন। জামাতি ইসলামীও আমরা দেখেছি, জামাতি ইসলামীও তাদের প্রস্তাবনাগুলো লিখিত আকারে তুলে ধরেছেন। বিএনপি চাইছে সরাসরি নির্বাচন, জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে আনুপাতিক হারে নির্বাচন। এখানেও জাতীয় পার্টিকে কোনো চিঠি দেওয়া হয়নি, অর্থাৎ তাদের মতামত দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। এই বৈষম্য কেন সৃষ্টি করা হচ্ছে? জাতীয় পার্টি একটি বৃহত্তর দল, বিএনপির পরেই জাতীয় পার্টির অবস্থান। 1991 সনের নির্বাচনের থেকে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই জাতীয় পার্টি, বিএনপির পরেই জাতীয় পার্টির অবস্থান ছিল। জামাত সেখানে তাদের অবস্থান জাতীয় পার্টির চেয়ে অনেক নিচেই ছিল। তাহলে জাতীয় পার্টিকে কেন আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে এই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখা হচ্ছে? এর কি কোনো আসল উদ্দেশ্য রয়েছে? তাহলে আমেরিকা যখন পিটার হাস যখন নির্বাচনের পূর্বে 3টি দলকে চিঠি দিয়েছিল, বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে, অর্থাৎ আমাদের দেশের ভিতর থেকেই কি কোনো মহল জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? আজকে আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়নও জাতীয় পার্টিকে তাদের মতামত, তাদের মূল্যায়ন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বিএনপির পরেই জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে বোঝা যায় যে বিদেশি শক্তিগুলো জাতীয় পার্টিকে তাদের মতামত জানার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং সেভাবে গুরুত্বের সাথে গ্রহণ করছে। আমরা আজকে দেখতে পাচ্ছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে চরম অবনতি ঘটেছে। কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো 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 পদক্ষেপই তারা নিতে পারছে না। আজকে লাঠি সোঁটাল নিয়ে একদল লোক সনাতন হিন্দু ধর্মের লোকজনের উপরে আজকে হামলে পড়েছে। আজকে ছাত্রধারী নামধারীরা তাদের উপর হামলা করছে। আজকে আইন শৃঙ্খলা, তারা যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়, তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা বিষয়টি দেখবে। কিন্তু এখানে লাঠি সোঁটা নিয়ে একদল ছাত্র যুবক নামধারীরা বারবার কেন একই ঘটনা ঘটাচ্ছে? আমার মতো সারা দেশবাসীর জিজ্ঞাসা, এগুলোর অবসান কবে হবে? এ থেকে দেশবাসী অবসান চায়, মুক্তি চায়। আজকে বাজারে দ্রব্যমূল্যের অসহনীয় দাম বৃদ্ধি পেয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়। এই দুটো জিনিস সরকার যদি নিয়ন্ত্রণ করতে পারত, এই সরকারকে আমরা সাধুবাদ জানাতাম। আমরা এই জন্য এই সরকারকে সাধুবাদ জানাতে পারছি না। আমরা এর থেকে মুক্তি চাই। আবার আলোচনা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।